গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকে অর্থ। সে অর্থনীতির 10 দিগন্ত নিয়ে চ্যানেল এস এর নিয়মিত আয়োজন লিডারশিপ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে হিট বাংলাদেশ, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড, ইনটেক প্রপার্টিস লিমিটেড এবং দৌলত প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে। দর্শক, শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এই মাহে রমজানকে কেন্দ্র করে বাজার সিন্ডিকেট শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের ইফতার পার্টির মাধ্যমে তাদের মাঠের কার্যক্রম শুরু করেছে। দর্শক, কথা বলতে চাই রমজানের অর্থনীতি এবং রমজানের রাজনীতি নিয়ে। দুজন অত্যন্ত চমৎকার অতিথি আমাদের এই স্টুডিওতে যুক্ত আছে। প্রথমেই মোহাম্মদ অলিউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। আরও একজন যুক্ত আছেন প্রফেসর হারুনুর রশিদ, যুগ্ম সদস্য সচিব, ভাসানী অনুসারী পরিষদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ধন্যবাদ। আপনাদের দুজনকে স্বাগত এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা কথা বলবো রমজানের অর্থনীতি এবং রমজানের রাজনীতি নিয়ে। এই রমজান আসলেই বিভিন্ন বাজার কারসাজির কথা শুনি, বিভিন্ন সিন্ডিকেটের কথা শুনি এবং এই যে ব্যবসায়ীরা তাদের দ্রব্যমূল্যের যে দাম বাড়িয়ে দেয়, এই বিষয়টি প্রতি বছরই এটা ঘটে থাকে। এবার কেমন অবস্থায় আছে এবং কি পরিস্থিতিতে আছে বলে আপনি মনে করছেন? আপনাকে মাহে রমজানের শুভেচ্ছা। রমজান সারা পৃথিবীর মুসলমানদের জন্য একটি পবিত্র ধর্মীয় সিয়াম সাধনার মাস। আসলে আমরা যখন 7.5 কোটি বাঙালি ছিলাম, তখনও আমরা রমজানে বাজার নিয়ন্ত্রণ করতে পারি নাই। আজকে আমরা 18 কোটি বাঙালির দেশ। আমার মনে হয় না বর্তমান সরকার রমজানের সময় বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লেবুর প্রতি হালি লেবুর দাম 200 টাকা, 150 টাকা, যেটা আমাদের দেশে উৎপাদিত হয়। এটা মাঠ পর্যায়ে কৃষক কিন্তু পাচ্ছে হলো 20 টাকা, আর আমাকে কিনতে হচ্ছে 80 টাকায়। তাহলে সরকার যদি সফল হতো, তাহলে আমি কিন্তু সেটা 25 টাকায় পেতাম। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এই পর্যন্ত স্বাধীনতার 53 বছর পরেও এমন কোনো সরকার পাই নাই যে সরকার বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে। আপনি জানেন, সারা পৃথিবীতে যখন রমজান শুরু হয়, যেমন তুরস্কে, সৌদি আরবে, কুয়েতে, কাতারে দ্রব্যমূল্য 25 থেকে 30% কমিয়ে দেওয়া হয় ক্রেতাদের সুবিধার্থে। আর আমাদের এখানে কি হয়? আমাদের এখানে প্রতিযোগিতামূলকভাবে দাম বৃদ্ধি করা হয়। রমজানের 5 দিন আগেও যে দুধের দাম ছিল আপনার 80 টাকা লিটার, সেটা এখন 140 টাকা লিটার। অথবা আমার মনে হয় না যে সরকার বাজার নিয়ন্ত্রণে তেমন ভূমিকা রাখতে পারতেছে। এই সিন্ডিকেটগুলো কি আসলে কোনো সরকারই পারছে না? যেমন তেল, ডিম, চিনি, পোলট্রি একটি গোষ্ঠীর কাছে, একটি ব্যবসায়ীদের কাছে চলে গেছে। এই জিনিসগুলো আসলে কোনোভাবে সম্ভব নয় কেন? এটা আসলে রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফল। স্বাধীনতার 53 বছর পরেও যে কথাটা আমি বলতেছিলাম, যে প্রত্যেকটা সরকার আসার পরে তাদের ব্যবসায়ীদেরকে অনৈতিক সুযোগ দিয়ে থাকে। এজন্য কোনো বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী, তারপরে সচিব এবং যারা আপনার এই যে বিভিন্ন অভিযানে যে টিম প্রেরণ করা হয়, তারা কোনো ভূমিকা রাখতে পারে না উপরের অঙ্গুলি ইশারার কারণে, যার ফলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না আমাদের দেশে। আরেকবার আসবো আপনার কাছে। আমি যেতে চাই আপনার কাছে। আপনি একজন শিক্ষক, সমাজকর্মী, বিভিন্ন সময় আপনি বিভিন্ন কাজ করছেন। আপনি এই যে আমরা নিত্যপণ্যের দ্রব্যের ঊর্ধ্বগতির কথা, পবিত্র মাস মাহে রমজান, আত্মশুদ্ধির মাস মাহে রমজান, আমরা আসলে আত্মকে শুদ্ধি করতে পারছি না কেন? এই যে বাজার কারসাজি করছি, পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছি, মানুষকে কষ্ট দিচ্ছি, এটা আসলে আপনার উপলব্ধি কেমন? আসলে এই বিষয়টা নিয়ে আমরা সবাই খুব উদ্বিগ্ন। এটা শুধু এই সময়ে না, জন্মের পর থেকে দেখে আসছি যে আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে, দ্রব্যমূল্য, বিশেষ করে রমজান মাসে একটা শ্রেণী আছে যারা অবৈধভাবে অধিক মুনাফা, অল্প সময়ে অধিক মুনাফা অর্জনের একটা তারা কারসাজি করে। তো বর্তমানে যেটা আমার কাছে দেখছি দৃশ্যমান, সবাই আমরা একমত হব এই কথার উপরে, যে বর্তমানে যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো চলছে, রাজনীতিবিদ যারা আছেন, রাজনীতি করছেন, প্রত্যেকটা দলেই বেশিরভাগই দেখা যাচ্ছে যে ব্যবসায়ী দ্বারা। আর ব্যবসায়ী থাকাতে তারা ব্যবসায়ের উদ্দেশ্যে তাদের যে কিছু আত্মীকরণ লোকজন আছে, নিজস্ব লোকজন আছে, আসলে দুর্নীতিটা করে কে? আমার খুব কাছের একজন মানুষ, সেই আমার কাছে দুর্নীতি করার সাহস পাবে, দূরে কেউ করতে পারবে না, তার উপর তো আইনের শাসন প্রয়োগ হবে। তো এই যে সরকারের যে কাছের মানুষগুলো, তারাই আসলে এগুলো করছে। যেমন
ভাই বললেন যে এই যে রমজান আসাতেই এক হালি লেবুর দাম হয়ে গেছে ৮০ টাকা, এক হালি কলার দাম হয়ে গেছে ৭০ থেকে ৮০ টাকা। বেগুন এই রমজানের ২ দিন আগেও একদম বাজার সয়লাভ ছিল, বেগুন কেউ কিনে না বাজারে গেলে। ৪০ টাকা, সর্বোচ্চ ৪০ টাকা কেজি ছিল, ২০ টাকাও পাওয়া যেত, ২০ টাকাও পাওয়া যেত। রমজানের আগের দিন থেকে বেগুন বাজারে নেই, ৮০ থেকে ১০০ টাকা কেজি। এই যে আমাদের দেশের মানুষের এই যে স্বভাব চরিত্রগুলো, এইগুলোই হলো আসলে মূলত আমরা নিজেকে শুধরাতে পারছি না। আমাদের অবৈধ অর্থ উপার্জন করতে হবে। আর আমার কাছে মনে হচ্ছে যে সবাই আমরা একমত হব, সারা বিশ্বের মধ্যে একমাত্র দেশ আছে বাংলাদেশ, যেখানে অবৈধভাবে অতি অল্প সময়ে অধিক বেশি মুনাফা অর্জন করা যায়। এই সমস্ত চিন্তাধারা থেকেই আমাদের দেশের মানুষগুলো, বিশেষ করে ব্যবসায়ীরা এই কারসাজিগুলো করছে। যারা রাজনীতি করবে তারা রাজনীতির প্ল্যাটফর্মে নেই, ব্যবসার মধ্যে ঢুকে গেছে, ব্যবসার মধ্যে ঢুকে গেছে। তাদের চিন্তাটা ওইভাবে ব্যবসার মধ্যেই একদম গণ্ডীভূত আছে, যার কারণে আমাদের এই অবস্থা, যার কারণে আমাদের এই আপামর জনসাধারণ, বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষগুলো অত্যন্ত কষ্টে জীবনযাপন করছে। কারণ হলো যে এই যে রমজান মাস, সিয়াম সাধনার মাস, এই সময়ে মানুষ, আমরা মুসলিম, আমাদের পরকাল সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, পরকালকে আমরা বিশ্বাস করি, সেই জন্য আমরা সিয়াম সাধনা করি। সারা দিন না খেয়ে থেকে আমরা যে সিয়াম সাধনাটা করি, এই যে যারা হতদরিদ্র মানুষ, তারা কি খেয়ে রোজাটা রাখে? আত্মশুদ্ধির কথা বলা হচ্ছে। আত্মশুদ্ধির আমাদের কোথা থেকে আসবে? আমাদের সেই অনুভূতিটাই তো নেই, অনুভূতিটাই আসছে না। যেমন বিশ্বের অন্যান্য দেশগুলোতে, মুসলিম কান্ট্রিগুলোতে দেখা যায় রমজান আসলে তারা প্রত্যেকটি পণ্যের দাম আরো কমিয়ে দেয়, আমাদের এখানে বেড়ে যায়। আরেকবার আসবো, আপনার কাছে একটু যেতে চাই। এই যে রমজানের মধ্যে আমরা বাজার নিয়ন্ত্রণের কথা বলছি, বাজার কারসাজির কথা বলছি, এছাড়াও রাজনৈতিক দলগুলো কিন্তু রমজানের মধ্যে ইফতার পার্টির আয়োজন করে, তাদের মাঠের রাজনীতির কথা বলছে, যোগাযোগ সম্প্রসারণ করছে। এখন কিন্তু শুরু হয়ে গেছে সেইটা। আপনি যেহেতু ভাসানী অনুসারী পরিষদের একজন যুগ্ম সদস্য সচিব হিসেবে, আপনার কাছে কি মনে হয় এই রাজনীতিগুলো কেমন চলছে এখন? আপনি বিগত সরকারের আমলে আপনি জানেন যে সালমান এফ রহমান, সে তো কোনোদিন রাজনীতি করে নাই, কিন্তু তারপরেও সে প্রধানমন্ত্রীর খুব কাছের লোক ছিল। হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি টাকা সে ব্যাংকগুলি উজাড় করে নিয়েছে, সে রাজনীতিবিদ হয়ে গেছে। তো আমাদের দেশের রাজনীতিবিদ যারা ছিল, আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। ওনার জীবনের ব্যক্তিগত লোভ লালসা বলতে কিছুই ছিল না। আপনি জানেন যে ওনার স্ত্রী আলেমা ভাসানীর হাজার হাজার বিঘা সম্পত্তি উনি জনগণকে দান করেছিলেন। মাওলানা ভাসানী 1973 সালে বুখা মিছিল করেছিলেন, 74 সালে উনি বুখা মিছিল করেছিলেন দ্রব্যমূল্যের বিরুদ্ধে, যেটা আমাদের মনে আছে। মাওলানা ভাসানী সব বলেছিলেন যে মসুরের কেজি 30 টাকা 12 আনা হয়ে গেছে, মানুষ কি শুধু জয় বাংলা খেয়ে বেঁচে থাকবে? এখন রাজনীতিবিদদের যে কমিটমেন্ট, সেটা যদি আপনি সঠিক না থাকে, আপনি যদি একটা ভালো গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক চিন্তা চেতনা এবং গণতান্ত্রিক মানুষ না পান, ভালো মানুষ না পান, আপনি আম গাছ রোপণ করলেই তো আম গাছ পাবেন, আপনি নিম গাছ থেকে আম পাওয়া যাবে না। আপনি আমাদের দেশের রাজনীতির যে কালচার, যে ছাত্র রাজনীতির কালচার গড়ে উঠেছে, আমাদের এক নেতা একসময় বলেছিলেন যে চাঁদাবাজ বাদ দিলে কর্মী পাওয়া যাবে না, আর সন্ত্রাসী বাদ দিলে নেতা খুঁজে পাওয়া যাবে না। আপনি ইথিক্সের জায়গা থেকে যদি চিন্তা করেন, রাজনৈতিক দলগুলি কর্মী প্রশিক্ষণ দেয় না। আজকে যদি প্রত্যেকটা দলের কর্মী প্রশিক্ষণ থাকতো, ইথিক্স থাকতো, নৈতিকতা থাকতো, তাহলে আপনি ভালো কিছু আশা করতে পারতেন। কিন্তু আমরা তো সেখানে নাই। আমরা শেরে বাংলাকে ফজলুল হকের নীতিতে বিশ্বাসী না। আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে নীতিতে বিশ্বাস করতো, বর্তমান রাজনীতিবিদরা সেই নীতিতে বিশ্বাস করে না। বঙ্গবন্ধু মুজিব মানুষের জন্য রাজনীতি করেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি জানেন যে সৎ মানুষ ছিলেন, উনি রাষ্ট্রপতি ছিলেন, ওনার মৃত্যুর পরে তেমন কোনো কিছুই ছিল না। আমি ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আপনার মাধ্যমে বাংলাদেশের সরকারকে বলবো যে এই 4 জন আমাদের মহান নেতাকে ফোর ফাদার্স নেশন হিসেবে আখ্যায়িত করার জন্য আমরা যদি তাদের জীবনী দেখি, তাদেরকে ফলো করি, তাহলে কিন্তু আমরা শিখতে পারবো, আমরা দেশ চালাতে পারবো। কিন্তু আমরা তো সেখানে নাই। আমরা আমাদের অর্থলোভ এতটাই হয়ে গেছে যে আশ্চর্য যে বিগত সরকারের এক মন্ত্রীর বিদেশেই 260টা বাড়ি, আরেকজন আজিজ সাহেব ওনার সিঙ্গাপুরে ওনার 50 জন ধনী ব্যক্তির মধ্যে একজন,
রাষ্ট্র ক্ষমতায় গিয়ে যে লুটপাটের মোহ, লুটপাটের নেশা, সেটা ত্যাগ করতে হবে। তাহলে আপনি দ্রব্যমূল্য কমবে, মানুষের সেবার মন মানসিকতা নিয়ে রাজনীতি। আমরা কথা আরো বলবো, নিতে চাই একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক, আপনারা দেখছেন লিডারশিপের এই আয়োজন, নিতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি রমজানের রাজনীতি, রমজানের অর্থনীতি নিয়ে। রমজানকে ঘিরে অর্থনীতির একটা বড় বাজার তৈরি হয়। বিভিন্ন ব্যবসায়ীরা এই সময়টা আসলে বাজারের কারসাজি করছেন, বাজার সিন্ডিকেট করছেন, সাধারণ মানুষরা নাজেহাল অবস্থা তৈরি হলো। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, আসলে আমরা উপলব্ধি এই মাসটাকে আসলে আমরা শুদ্ধ করতে পারি কিভাবে? আমরা এই বাজার নিয়ন্ত্রণ বা আমরা যে যার জায়গা থেকে আত্মশুদ্ধির কথা বলছি, আসলে শুদ্ধি আমরা কিভাবে তৈরি করতে পারি? এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো যেটা আমাদের সবাইকে নিজের থেকে একটা সততার অনুভূতি আনতে হবে, যে আমি সৎ থাকব, আমি ভালো থাকব, আমি পরকালকে বিশ্বাস করব। আল্লাহ তাআলা বলেছেন যে পরকালকে যারা বিশ্বাস করবে তারা এই দুনিয়াতে কোনো খারাপ কাজ করতে পারবে না। যারা নামাজ পড়বে তারা কখনোই অশ্লীল খারাপ কাজ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন পাক কালামের মধ্যে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ মানুষদেরকে কি করে খারাপ কাজ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। একজন মুসলিম আমরা সবাই, আমাদের সকলের উপরে নামাজ ফরজ। এই নামাজ যদি আমরা আদায় করি, ইসলামের যে 5টি স্তম্ভ বলি আমরা, খুঁটি বলি, যেটাই বলি না কেন, তার মধ্যে নামাজ একটি, সিয়াম বা রোজা একটি, এরকমভাবে 5টি স্তম্ভ আছে। ইমান থেকে শুরু করে ইমান, সালাত, সাওম অর্থাৎ রোজা, জাকাত, হজ, এই 5টি স্তম্ভ। রমজান আসলে আমরা সবাই চাই সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে, নিজেকে আত্মশুদ্ধি করতে। যে নামাজ পড়ে না সেও দেখি মসজিদে গিয়ে নামাজ পড়ে, যে সারা বছর অন্যান্য কাজে লিপ্ত থাকে সেও দেখি যে রোজা রাখে, ইফতারের সময় সে ইফতার করে। অনেককেই দেখা যায় যে সে রোজা রাখে না সারাদিনে, তারপরে গিয়ে ইফতার করছে ছোয়াবের আশায়। তো এই যে আমরা ব্যবসায়ীদের মধ্যে এই সবটুকু আসলে, ব্যবসায়ীরা, ওই যে বললাম যে আমাদের দেশ একমাত্র দেশ যে দেশে অতি অল্প সময়ে এই সমস্ত সিন্ডিকেট কারসাজি করে আমরা বেশি মুনাফা অর্জন করতে পারি। মানুষের মধ্যে যে লোভটা ঢুকে গেছে, এই লোভটাই কাজ করছে। এই লোভটাকে পরিহার করতে হবে, আমাদের মনটাকে আরো বড় করতে হবে, পরকালটাকে বিশ্বাস করতে হবে যে আমি এই যে মানুষকে কষ্ট দিয়ে আমি অর্থ উপার্জন করছি, এই অর্থ তো আমার পারলৌকিক কোনো কাজে আসবে না, পরকালে কোনো কাজে আসবে না, কবরে গিয়ে কোনো কাজে আসবে না, এই পার্থিব জগতে আমার সব কিছু রেখে যেতে হবে। এই সমস্ত চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা এইগুলো যদি আসে, তাহলে মানুষের আত্মা শুদ্ধি হবে। নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রোজা তো তারই একটা অংশ, ইসলামের 5টি খুঁটির মধ্যে। কিন্তু আমাদের মধ্যে কিন্তু আসলে লোভ তৈরি হয়ে গেছে যে আমার 100 কোটি টাকা আছে, 200 কোটি টাকা কিভাবে তৈরি করা যায়। এটা আমাদের দেশে একটা প্রতিযোগিতা হয়ে গেছে। আমি 1 কোটি টাকার মালিক হয়েছি, আমাকে আরো 5 কোটি টাকার মালিক হতে হবে। অমুকজন 10 কোটি টাকার মালিক হয়েছে, তাকে তার চাইতে আরো বেশি আমাকে হতে হবে। যেমন একটা জোকস যদি বলি ছোট্ট, যে 2 জন ব্যক্তি একজন আরেকজনের শত্রু, যে বেশি শত্রুতা করে সে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমাকে এত বেশি ধন সম্পদ দাও। তা সৃষ্টিকর্তা বলছেন, তোমাকে আমি দেবো, তুমি যা চাইবা তাই দেবো, যত পরিমাণ চাও দেবো, কিন্তু তোমার যে তুমি যার সাথে শত্রুতা করো তাকে তোমার থেকে ডাবল দেবো। তাহলে আল্লাহ এটা কেমনে হলো? তাহলে তো ও আমার থেকে উপরে উঠে গেল। তো তুমি কি সব কিছুতেই আমাকে মানে এই নীতিটা অনুসরণ করবে? যেমন তাহলে আমার একটা চোখ অন্ধ করে দাও, আমার শত্রুর 2টা চোখ অন্ধ করে দাও। তা আমাদের দেশের মানুষগুলোর ন্যায় নীতি, কাজকর্মগুলো এরকম, শত্রুতা, হিংসা পরায়ণ। ভালো কাজ নিয়ে তারা প্রতিযোগিতা করে না, খারাপ কাজগুলো নিয়ে তারা প্রতিযোগিতা করে। আমরা নিশ্চয় আরেকবার আসবো আপনার কাছে এবার ফিরতে চাই। আপনি রাজনীতির মানুষ, সমাজকর্মের মানুষ, একজন শিক্ষকও বটে। এই যে নতুন নতুন দলের আত্মপ্রকাশ ঘটলো, কয়েকদিন আগে নতুন একটি দলের প্রকাশ ঘটলো, আমাদের কাছে কি মনে হয় যে আমরা আত্মশুদ্ধির কথা বলছি, রমজানের কথা বলছি, রাজনৈতিক দলের কথা বলছি, তাহলে 53 বছরে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের প্রতি কি আমাদের আস্থাটা ছিল না, বিশ্বাসটা ছিল না? তাহলে নতুন দলগুলো আসলে আপনার কাছে কি বিশ্লেষণ কেমন? দেখুন, রাজনৈতিক দলের উত্থান পতন এগুলো সময়ের ব্যাপার। আমরা 1949 সালে আওয়ামী লীগের সৃষ্টি দেখেছি, বিএনপির সৃষ্টি দেখেছি, তারপরে এরশাদের জাতীয় পার্টির সৃষ্টি দেখেছি। সময়ের প্রয়োজনে, আসলে মূল কথা হলো সবই সময়ের প্রয়োজনে। বিগত 24 সালের অগাস্ট বিপ্লবের পরে বাংলাদেশের মানুষের দ্বিতীয় স্বাধীনতা মানুষ পেয়েছে। আপনি নিজেও জানেন যে বাংলাদেশ থেকে
ওই দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি তদন্ত কমিশন শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। সেখানে প্রকাশ করা হয়েছে যে ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন, ছোট্ট একটা দেশ, যে দেশের প্রতি বছরের বাজেট হলো ৭ থেকে ৮ লক্ষ কোটি টাকা, তাহলে বিগত সময়ের সরকার শাসন করেছিল ১৫ বছর, ৪ বছরের বাজেট তারা পাচার করেছে। এটা আপনি কি মনে করেন? একটা দেশের ৪ বছরের পুরো বাজেটটাই তারা পাচার করে দিয়েছে, পুরো রাষ্ট্রযন্ত্রের মেরুদণ্ডই তারা ভেঙে দিয়েছে। এখন যে ছাত্র সমাজ এই আন্দোলন সংগ্রাম করে বুকের তাজা রক্ত দিয়ে ২০০০ ছাত্রের প্রাণের বিনিময়ে এই দেশকে পুনরায় স্বাধীন করলো, তারাই নতুন করে একটা দলের সৃষ্টি করলো। আমি এদেরকে ধন্যবাদ জানাই এবং এই বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই। আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনার কাছে ফিরতে চাই একটু, যে আপনার তারুণ্যের কথা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি। আপনি যেহেতু একজন শিক্ষক মানুষ, আপনি হাতে কলমে এই তরুণদেরকে শিক্ষা দিচ্ছেন। তরুণরা একটা নতুন রাজনৈতিক দলের মধ্যে এসেছে। আমাদের এই যে শোষণ শাসকের বেড়াজাল থেকে আমরা মুক্ত হতে চাই। আমরা ৫৪ বছরের রাজনীতি দেখেছি। আপনার কাছে কি মনে হয় তরুণদের চোখে আপনি বাংলাদেশটা আসলে কিভাবে দেখছেন? দেখেন, আমি আরেকটু গোড়া থেকে আসি, যে এই যে প্রায় ১৬ বছর একটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তারা দেশটিকে যেই হারে শোষণ শাসন করেছে, যেইভাবে লুটপাট করেছে, দেশে আরও কয়েকটি বিরোধী দল ছিল, কয়েকটি দল ছিল নামে মাত্র। কারণ বিরোধী দলেরও একটা ভূমিকা থাকা দরকার থাকতে পারে, কিন্তু সেই ভূমিকাটাও তারা রাখতে দেয়নি। আমাদের বিগত সরকার, যার কথা বলছি, প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিলেন। দেশের যে একটা বিরোধী দল থাকবে, দেশের ভারসাম্যতা রক্ষা হবে, বিরোধী দল দিয়ে দেশের ভারসাম্যতা রক্ষা হয়। এই যে আজকে বাজার সিন্ডিকেটের কথা বলছি, এটার প্রতিবাদ কে করবে? বিরোধী দল করবে অবশ্যই। এই যে আমরা বিভিন্ন অবৈধ ভাবে অর্থ উপার্জনের কথা বলছি, তার প্রতিবাদ কে করবে? বিরোধী দল করবে। সেই সময় তারা একটা বিরোধী দলও স্ট্যান্ড করতে দেয় নাই, দাঁড়াতে দেয় নাই। বিভিন্ন দল মিলে বিগত ১৬ বছরই তারা আন্দোলন সংগ্রাম করেছে। রক্ত কিন্তু কম দেয়নি, অনেক রক্ত দিয়েছে, সব দলে অনেক রক্ত দিয়েছে, কিন্তু সফলতা কিন্তু আসেনি। শেষ পর্যন্ত আমাদের এই তরুণেরা কি করলো? তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা ছোট্ট বিষয়কে ইস্যু করে এই সরকারের কাছে আবেদন জানালো। উনি কি করলেন? এই তরুণদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফিরিয়ে দিল। তাদেরকে কোনো শক্তি মনে করলো না, কোনো মানুষ হিসেবে গণ্য করলো না। তখন তারাও সবাই ঐক্যবদ্ধ হয়ে দেখিয়ে দিল যে ১৬ বছরের আন্দোলন সংগ্রাম যা করতে না পেরেছে বিভিন্ন রাজনৈতিক দল, এই তরুণেরা তা দেখিয়েছে যে এই সরকারের পতন ঘটিয়ে, শুধু পতন ঘটায় নাই, এই সরকারকে এদেশ থেকে বিতাড়িত পর্যন্ত করেছে। এবং এই তরুণরা, তাদের সমন্বয়ে যেই সরকার গঠিত হয়েছে, তাদের বয়স মাত্র ৭ মাস সামথিং চলছে, ৭ মাস হতে যাচ্ছে। এই ৭ মাসে একটা দেশ তলাবিহীন ঝুড়ি, যার কিছু নাই, যে দেশটাকে অর্থনৈতিকভাবে একেবারে -0 করে ফেলেছে, সেই দেশটা এত অল্প সময়ের মধ্যে কিভাবে স্ট্যান্ড করে? আমি ধন্যবাদ জানাই আমাদের এই তরুণ সমাজকে। তারা যে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আবার বাক স্বাধীনতাটাকে ফিরিয়ে দিয়েছে। আবার আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, কাজ করতে পারছি, মত প্রকাশ করতে পারছি। আরও ধন্যবাদ জানাই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি যে এই দায়িত্বটা নিয়েছেন, উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ। এরকম একটা ভেড়াজালের মধ্যে উনি জড়াবেন দেশের মায়ায়, এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ যদি ডক্টর ইউনূস স্যার এখানে সরকার প্রধান না হতেন, তাহলে মনে হয় দেশে আরো যে কি হতো। আপনার কাছে আসবো, আমরা একদম আপনার কাছে আসতে চাই। আমরা কথা বলছি চাঁদাবাজির বাংলাদেশ, ফ্যাসিবাদের বাংলাদেশ, ব্যবসায়ীদের বাংলাদেশ। আপনার চোখে বাংলাদেশ, বা আপনি কিভাবে বাংলাদেশটাকে দেখতে চান? আমি বাংলাদেশটাকে দেখতে চাই সম্ভাবনাময় বাংলাদেশ, সম্ভাবনাময় বাংলাদেশ। কারণ আপনি জানেন আমাদের রয়েছে বিশাল জনশক্তি। পৃথিবীর বহু দেশের, পুরো ইউরোপের জনসংখ্যা তো আমার সমান না। আজকে আমার দেশের যে গার্মেন্টস শিল্প যে আর্ন করছে, আমার যে জনশক্তি, আমার যে অ্যাগ্রো, কৃষি, এই 3টা বেসিকের উপরে আমার মূল অর্থনীতি কিন্তু দাঁড়িয়ে আছে। আপনি দেখেন, একসময় আমাদের পাট ছিল, আমরা পাটের রপ্তানি করে পাকিস্তান আমলে আমাদের
বিশাল অঙ্কের টাকা ইনকাম হতো, যদিও আমরা সেটা ভোগ করতে পারতাম না, ওরা নিয়ে যেত। সেই পর থেকে তারপর চাও আমাদের বিলুপ্ত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে রহমত দিয়েছে, এখন আমাদের গার্মেন্টস শিল্প সারা পৃথিবী দিকে আমাদের ফরেন রেমিটেন্স আনতেছে। তাছাড়া আমাদের যে বিশাল জনশক্তি রয়েছে, আমাদের প্রায় 1,20,00,000 মানুষ সারা পৃথিবীতে চলে গেছে। এরা বাংলাদেশে থাকে না, বাংলাদেশে খায় না, বাংলাদেশ থেকে সেবা নেয় না, কিন্তু বাংলাদেশকে তারা কন্ট্রিবিউট করে। তাহলে এই যে বিশাল শ্রমশক্তি তারা আমাদেরকে দিচ্ছে, তাদেরকে আমাদের সম্মান জানানো উচিত এবং এদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমি তো বলবো যে তারা এয়ারপোর্টে আসার পরে যারা বিদেশ থেকে, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, আমি আপনাকে আমিও বলছি শেষ, আমি বাংলাদেশকে সম্ভাবনাময় বাংলাদেশ জানি এবং আমি মনে করি আগামী বাংলাদেশ হবে তরুণদের হাত দিয়ে একটা সম্ভাবনাময় বাংলাদেশ, উন্নত বাংলাদেশ এবং সমৃদ্ধশালী বাংলাদেশ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।